শেখ হাসিনার পতনের সাথে সাথে সারা বিশ্বেই মূলত শেখ হাসিনার শাসনামলের কৃত্তিকলাপ নিয়ে যেসব আলোচনা হচ্ছে তার মধ্যে আয়নাঘর নিয়ে নানান আলোচনা উঠে এসেছে। ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপোলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়। আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। নিশ্চয়ই আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন আয়নাঘর কি। সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠের মাঝখানে। এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআইয়ের এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআইয়ের মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। এবং এই আয়নাঘরের যে অপরাধ, সেই অপরাধ মারাত্মক মানবাধিকার লঙ্ঘন। সেই লঙ্ঘনের দায়ে সোচ্চার সমগ্র বিশ্ব এবং শেখ হাসিনার গণহত্যা, নিজ দেশের মানুষের যে গণহত্যা, 890 জন মানুষকে গণহত্যা এবং হাজার হাজার মানুষকে গুলি করে পঙ্গুত্ব বরণের যে অপরাধ, সেই অপরাধ বাদ দিলেও আয়নাঘরের মতো একটি অপরাধ কাজ পরিচালনা করার জন্য তার সর্বোচ্চ শাস্তি, যেটা আমরা বলি ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি হতে বাধ্য যদি বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়। আজকে আয়নাঘর নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন ভারতের যারা এতদিন পর্যন্ত শেখ হাসিনার কোনো অপরাধ দেখেনি, সেই আনন্দবাজার এবং অন্যান্য পত্রিকাও তারা আয়নাঘর নিয়ে রিপোর্ট করছে যে শেখ হাসিনার ভয়ঙ্কর বন্দিশালা কী ছিল আয়নাঘরে। ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে যে সিক্রেট প্রিজন। কিন্তু এই আলোচনাটা এখন সামনে আসলেও আয়নাঘরের আলোচনা মূলত আসে 2021 সালে হিউম্যান রাইটস ওয়াচ HWR তারা তাদের এক প্রতিবেদনে একটা শিরোনাম করে, নো সান ক্যান এন্টার, এবং 86 জনের একটা তালিকা তারা প্রকাশ করে। এবং এই 86 জনের নাম, ঠিকানা, তাদের পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয় যে এরা গুম হয়ে আছে, এদের কোনো ঠিকানা নেই, এদের কোনো লাপাত্তা নাই। তো এই লাপাত্তা বা হদিস না থাকা মানুষগুলো কোথায় থাকতো, সেটার প্রমাণ আমরা দেখতে পেলাম শেখ হাসিনা সরকারের পতনের পর। বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তার একমাত্র অপরাধ, তার বাবার নাম ছিল গোলাম আজম, যিনি জামায়াতে ইসলামীর যেই দল, সেই দলের রাজনীতি করতেন। কিন্তু তিনি সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি 5 ব্যাচের BPM ব্যাচের একজন সোর্ট অফ ওয়ার্নার প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তাকে 8 বছর ধরে একটা জায়গায় রাখা হয়েছিল এমনভাবে যে সেখানে সূর্যের আলো পৌঁছাতো না। তিনি বের হওয়ার পরে একটি গামছা দেখিয়ে বলছেন যে 8 বছর ধরে তিনি এই গামছা দিয়ে চোখ মুছে এত পানি জমিয়েছেন যে যদি সম্ভব হতো এই পানি আটকানো যেত তাহলে একটা দিঘি হয়ে যেত। তিনি কুরআন শরীফ পড়তেন ভিতরে, আর এই যে অপেক্ষা করতেন যে কোনো দিন যদি তার মুক্তি হয় অথবা এই অবস্থায় হয়তো তার মৃত্যু। আর একজনের নাম আপনারা শুনেছেন এর মধ্যে, যারা মুক্ত হয়ে বেরিয়ে এসেছে। আমরা সবার নাম জানছি না কিংবা সবার খোঁজ পাওয়া যাচ্ছে না, হয়তো ওখান থেকে কাউকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, যেমন ইলিয়াস আলীর কোনো হদিস নেই। সিলেটের রাজনীতিবিদ, বিএনপি রাজনীতিবিদ, কোথায় ইলিয়াস আলী আমরা এখনও পর্যন্ত জানি না। আরেকজন হচ্ছে মীর কাসেম আলীর পুত্র আরমান, ব্যারিস্টার আরমান, তিনি থাকতেন লন্ডনে। তার একমাত্র অপরাধ, মীর কাসেম আলী একটা ব্যাংক পরিচালনা করতেন, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল এবং বৃহৎ ব্যাংক ছিল। সেই ব্যাংকটির মালিকানাই শুধু নিয়ে নেওয়া হয়নি, নিয়ে এস আলম গোষ্ঠীকে দেওয়া হয়নি, বরঞ্চ মীর কাসেমের পরিবারকে পঙ্গু করার জন্য, বিশেষত জামায়াত ইসলামীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য যত রকম ব্যবস্থা তারা করেছে। এবং তারই একটা অংশ হিসেবে এই যে আরমান, ব্যারিস্টার আরমান, তাকে আটকে রাখা হয়েছিল অনেক বছর ধরে। তার পরিবার লন্ডনে থেকে দিনের পর দিন লড়াই করে গিয়েছে, আইনি লড়াই করে গিয়েছে। অবশেষে যখন মুক্ত হলো, দেখলাম একটা বিধ্বস্ত চেহারা নিয়ে মীর আরমান তিনি মুক্ত হলেন। তো এই রাজনৈতিকভাবে কাউকে মনে মনে শত্রু ভেবে এবং তার হুমকি বিবেচনায় নিয়ে তাকে যথার্থ আইনি প্রক্রিয়ায় না নিয়ে কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তার জীবন দুর্বিষহ করা এবং একটা সিক্রেট প্রিজন, অর্থাৎ ভয়ঙ্কর বন্দিশালার ভিতরে তাকে মানবতারভাবে রাখার যে ঘর, সেটি হচ্ছে আয়নাঘর। শুধু ব্রিগেডিয়ার আজমি অথবা এই যে আরমান তো নয়, এর মধ্যে এখানে নেওয়া হয়েছে এমন কোনো ভিন্ন মতাদর্শের মানুষ নেই, এমনকি সাবেক সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে। যেমন
হাসিনুর রহমান, একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনীর বীর প্রতীক, তিনি এই দায়িত্ব পালন করেছেন, তার জীবনের অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন। তিনি চিটাগং হিল ট্র্যাক্সে পাহাড়ি বিদ্রোহীদের সাথে সেখান থেকে 40টি ট্যাঙ্ক উদ্ধার করেছিলেন একসময়। র্যাবের প্রধান হিসেবে চট্টগ্রামে তিনি যখন দায়িত্ব পালন করছিলেন তখন সেখানে তিনি, চট্টগ্রাম না, রাজশাহীতে তিনি জামায়াতুল মুজাহিদিন গোষ্ঠীকে, জঙ্গি গোষ্ঠীকেও তিনি পাকড়াও করেছিলেন। কিন্তু সেই রকম চৌকস একজন সেনা কর্মকর্তাকে 2018 সালে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে 4 বছর ধরে আয়নাঘরে আটকে রাখা হয়। 2022 সালে তিনি মুক্তি পান। এই মুক্তি পাওয়ার পরেই মূলত নেত্র নিউজ তাকে এবং অন্যান্যদেরকে কোট করে একটি ডকুমেন্টারি প্রচার করে এবং সেটিই আমাদের মানসপটে একটা বড় এভিডেন্স যে আয়নাঘরের বন্দিদশাটা কেমন। নেত্র নিউজের এই অনুসন্ধানটা শুরু হয় যখন মালয়েশিয়া প্রবাসী এক তরুণ আমাদের সাথে যোগাযোগ করেন। 2016 সালের মে মাসে গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গুম করা হয়। তখনই মূলত ব্যাপকভাবে সাধারণ মানুষ এবং সাধারণ দর্শকরা আয়নাঘর এবং আয়নাঘরকে কেন্দ্র করে নির্যাতনের যেসব বর্ণনা সেগুলো অবলোকন করতে শুরু করে। এবং আজকের সরকারের পতনের পেছনে এই যে আয়নাঘরের কতটা সম্পর্ক সেটি আজকের আলোচনা। দেখুন, HWR যখন এই আলোচনাটা সামনে আনে ঠিক তার 3 মাস পরে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে একটা স্যাংশন, নিষেধাজ্ঞা জারি করা হয়। র্যাবের বিরুদ্ধে স্যাংশন কেন? কারণ কথিত ছিল যে প্যারামিলিটারি বাহিনী হিসেবে, অর্থাৎ আধা সিভিল আধা মিলিটারি, প্যারামিলিটারি বাহিনী হিসেবে র্যাব এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং হত্যাকাণ্ডকে নেতৃত্ব দিচ্ছে। এই ধরনের নানান অভিযোগ যখন একেবারে নিষ্কণ্টকভাবে প্রমাণিত হলো তখন যুক্তরাষ্ট্র তাদের এই নিষেধাজ্ঞা দিল। নিষেধাজ্ঞা দেওয়ার পরে এই প্রথম আমরা দেখলাম যে বাংলাদেশের কোনো একটা বাহিনীর উপরে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দিয়েছে এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সরকারের একটু নড়ে চড়ে বসলো, সাধারণ মানুষের নড়ে চড়ে বসলো যে না, কি হতে যাচ্ছে, যুক্তরাষ্ট্র কেনই বা র্যাবকে নিষেধাজ্ঞা দিল আর এই নিষেধাজ্ঞা দিয়ে লাভটাই বাকি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তখন দেখেছি নানান রকম হম্বিতম্বি করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে নানান রকম দেন দরবারও করার চেষ্টা করেছে কীভাবেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায়। কিন্তু যুক্তরাষ্ট্র খুব অনড় ছিল যে না, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের যে অভিযোগ সেগুলোর পরিপূর্ণ তদন্ত এবং যারা গুমকৃত আছেন তাদের মুক্তি, এইসব বিষয়গুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা পর্যন্ত এই বিষয়ে কোনো পুনর্সিদ্ধান্ত নেবে না। শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম এই আয়নাঘর থেকে এক একজন বেরিয়ে আসার দৃশ্য এবং সেই সাথে তাদের জীবনের করুণ যেসব গল্প সেগুলোও নানানভাবে ভাইরাল হচ্ছে, সোচ্চার হচ্ছে। তো এখন আমিও আলোচনা করছিলাম কিভাবে আয়নাঘরের সাথে শেখ হাসিনার পতনের সম্পর্কটা সংশ্লিষ্ট। দেখুন, HWR এর রিপোর্টের পর 3 মাস পর যুক্তরাষ্ট্র স্যাংশন দিল। এই স্যাংশনের প্রেক্ষিতে বাংলাদেশে যেসব মানবাধিকার সংগঠন ছিল তারা একটু নড়ে চড়ে বসলো, যেমন মায়ের ডাক, তারা নড়ে চড়ে বসলো, অধিকার, তারা নড়ে চড়ে বসলো। সেই সাথে যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে, পিটার হাস, নিয়ম করে করে ওই সব গুম হওয়া, নিখোঁজ হওয়া পরিবারদের সাথে দেখা করতে যেতেন এবং বিশ্ব পরিমণ্ডলে এই বিষয়টা চাউর রাখার চেষ্টা করতেন। এরপরে আমরা দেখলাম যে 2024 সালে যে নির্বাচনের আগ দিয়ে এই আয়নাঘর, শেখ হাসিনার গুম, ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানানভাবে আলোচিত হতে থাকলো এবং সেই সাথে আলোচিত হতে থাকলো কীভাবে শেখ হাসিনা তার এই যে প্যারামিলিটারি বাহিনী ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিচ্ছে। সেসব পত্রপত্রিকার রিপোর্ট সেই সময় 2024 সালের জানুয়ারির নির্বাচনের আগ দিয়ে আমি ইউটিউবে যত আলোচনা করেছি সেখানে আপনারা দেখতে পারবেন সেগুলোর রেফারেন্স। এখন সেই আয়নাঘর যিনি পরিচালনা করতেন, র্যাবের উপরে যে যুক্তরাষ্ট্রের স্যাংশন দেওয়া হলো, সেই স্যাংশনের অন্যতম একজন ব্যক্তিকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেই ব্যক্তি আজকে আটক হয়েছেন। তার নাম কি? তার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহসান, যিনি দুর্ধর্ষ সামরিক কর্মকর্তা এবং শেখ হাসিনার যে কিলিং স্কোয়াড, সাধারণ মানুষকে খুন করা, সন্দেহভাজন মানুষকে খুন করা, মানবাধিকার রহিত করা, আয়নাঘরে বন্দি রাখা, এই ধরনের কর্মকাণ্ডগুলো যাকে দিয়ে করতেন তিনি জিয়া আহসান, র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান। সূত্রটা মিলাতে পারলেন কিনা যে
যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় র্যাবের বিরুদ্ধে এবং র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পর বাংলাদেশের সব মানবাধিকার সংগঠন এবং অন্যান্য যারা কাজ করে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রদূত তারা নিয়মতান্ত্রিকভাবে প্রতিনিয়তই এই বিষয়টি নিয়ে কথা বলতেন। এর প্রেক্ষিতে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হয়, নানা রকম বিভাজন সৃষ্টি হয়। পুলিশ এবং আর্মির ভিতরে এই ভয় জেঁকে বসে যে এই ধরনের রাষ্ট্রীয় বাহিনীর কর্মকাণ্ডের প্রেক্ষিতে যদি তাদের ভিতরেও নিষেধাজ্ঞা হয় তাহলে তারা কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভূমিকা রাখবে। পুলিশ মানেনি সে কথা। পুলিশের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত বড় জনধিকৃত একটি রাষ্ট্রীয় বাহিনী হিসেবে আজকে তারা জনগণের সেবা করতে বাধ্য হচ্ছে, জনগণকে ভয় পাচ্ছে। তো এই ধরনের একটি প্রেক্ষাপটে যখন 2024-এর নির্বাচন হলো তখনও আমরা দেখলাম যে সারা বিশ্ব সোচ্চার ওই যে রেফারেন্স আয়নাঘর, HWR-এর যে রিপোর্ট এবং এই যে সাম্প্রতিক গুম মামলা, রাজনীতিবিদদের হয়রানি, এইগুলো নিয়ে সারা বিশ্ব সোচ্চার এবং তারা প্রতিবেদন তৈরি করার একটা শক্ত গ্রাউন্ড তারা তৈরি করেছিল। সেই নির্বাচনটা শেখ হাসিনা করে ফেললেন একতরফাভাবে, পশ্চিমা বিশ্বের কোনো কথা শুনলেন না। আমরা বারবার বলছিলাম যে এইটি শেখ হাসিনা নির্বাচনটা হয়তো করে ফেলতে পারবেন, কিন্তু কতদিন ক্ষমতায় থাকতে পারবেন? 6 মাস, 7 মাস? নিশ্চয়ই আপনারা যারা আমার ভিডিও দেখেছেন এর আগ দিয়ে আপনারা সেসব কথাবার্তাগুলো, আমার মন্তব্যগুলো শুনেছেন। সেই সময় আপনারা অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন যে কিভাবে হবে এইটা। আমার নিজেরও সন্দেহ ছিল যে কিভাবে এই শেখ হাসিনা সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, নির্বাচনটা করে ফেললো। সকল বৈদেশিক যে চাপ, বিদেশের যেসব আহ্বান এবং নির্বাচন সুষ্ঠু করা, গণতন্ত্র, মানবাধিকার এগুলো পুনঃপ্রতিষ্ঠিত করা, সবগুলোকে উপেক্ষা করে তিনি নির্বাচন করলেন। নির্বাচন করার পরে কি হলো? আজকে যখন ছাত্র জনতার বিক্ষোভে তার পতন হলো, সেই পতনের পর প্রথম এই আয়নাঘর থেকে মুক্তির ব্যবস্থাটা করলেন কতিপয় সামরিক কর্মকর্তা। সাবেকের মধ্যে কর্নেল শামস, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, আর ব্রিগেডিয়ার হাসিনুর, তারা যে আয়নাঘরে বন্দীদের মুক্তির ব্যবস্থা করলেন, চাপ দেওয়া প্রকাশ শুরু করলেন। DGFI তখন বলল, রাষ্ট্রের আর্মির যে গোয়েন্দা সংস্থা DGFI, তারা বলল যে না, আমরা এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারবো না যে তারা আমাদের কাছে ছিলেন, তাহলে এটা নথিবদ্ধ হবে যে না, DGFI এই সেল চালাতো, DGFI এর দায়িত্ব নিতে নারাজ। সুতরাং তারা বের হতে থাকলো একে একে এবং আমরা চাক্ষুষ হলাম যে আয়নাঘর কী ছিল, কেমন ছিল এবং বহির্বিশ্বে এটি নিয়ে প্রতিবেদন হচ্ছে। আজকে সেই আয়নাঘরের যে মূল হোতা এবং যাকে কেন্দ্র করেই যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, র্যাবের গোয়েন্দা বাহিনীর প্রধান জিয়া হাসান, তাকে আটক করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিচার নিশ্চিত হবে। এই আলোচনার মধ্যে দিয়ে আমি এটুকু আলোচনা করতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, সংক্ষিপ্তভাবে এত বড় কাহিনী এত অল্প সময়ের মধ্যে র্যাপ আপ করা খুব কঠিন, কিন্তু আমি এই আলোচনার মধ্যে দিয়ে যেটা বোঝাতে চেয়েছি যে এই যে 86 জন একেবারে লিখিত ডকুমেন্টেড ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছে, আর এই যে রাজনৈতিক একেবারে সন্দেহের বশবর্তী হয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, আজমি কিংবা এই যে ব্যারিস্টার আরমান অথবা হাসিনুর রহমান, এদের সাক্ষ্য প্রমাণ এইটুকুই কেবল যথেষ্ট এই যে জিয়া হোসেন তার ফাঁসি নিশ্চিত করা এবং একই সাথে এই গোপন বন্দিশালা যে শেখ হাসিনার নির্দেশে চলতো এবং শেখ হাসিনা ধরনের ভয়ঙ্কর একটা মানবাধিকার সাথে লঙ্ঘনের সাথে জড়িত, এটি যদি প্রমাণ করা যায় এবং সে প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য উপাত্ত এরই মধ্যে নিশ্চয়ই হাজির হয়ে গেছে। বিশ্ব মাধ্যমের সংবাদ, প্রত্যক্ষদর্শীর বিবরণ, যিনি এই আয়নাঘর চালাতেন তাকে আটক করা হয়েছে। এই মামলাটাই শুধুমাত্র যদি সঠিক বিচার হয়, শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার কথা। এর বাইরে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে 890 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে যেসব মানুষ, শাপলা চত্বরে যারা নিহত হয়েছে, হাজার হাজার বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যারা নিহত হয়েছে, তাদের সকল অপরাধের যদি বিচার তৈরি করা যায়, যদি বিচারটা নিশ্চিত করা যায়। শেখ হাসিনা, আপনাদের মনে আছে যে সেনাবাহিনীর 2014 সালের নির্বাচনের আগ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকে বলেছিলেন যে আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন, যা দায়িত্ব আমি নিব। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। অর্থাৎ এই সমস্ত হত্যাকাণ্ডের হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা তার বিচার হতে বাধ্য এবং সেই বিচারটুকুই যদি খালি নিশ্চিত করা যায়, কেবলমাত্র আয়নাঘর দিয়েও যদি আমরা সঠিক বিচারটা করতে পারি, তবুও শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা যেটা মৃত্যুদণ্ড আমরা বলি, সেটি নিশ্চিত হয়ে যাওয়ার কথা।
বলে রাখি যে শেখ হাসিনা ভারতে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য একটা ভালো অবস্থানে আছে বলেই আমি মনে করি। যদি তিনি দেশে না আসার সিদ্ধান্ত নেন, তাকে ফিরিয়ে আনার সকল মেকানিজম বাংলাদেশের আছে। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সুতরাং সেই চুক্তি সর্বোচ্চটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় প্রয়োগ করতে বাধ্য হবে যদি স্বেচ্ছায় শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করেন। সুতরাং তার যে বিচার হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, আপনাদেরও থাকার কথা না। বাকিটা কেবল সময়ের অপেক্ষা।